ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার অনার্সে পড়াশোনা করছো বিভিন্ন সাবজেক্টে, এবং ইতিহাস সাবজেক্টটি তোমাদেরকে মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে। তোমাদের সেই MN1 যে পেপারটি রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির সিলেবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, প্রথমে আমরা সিলেবাসে আসি। দেখো, সিলেবাসে যেটা রয়েছে আমাদের সেই প্রাগৈতিহাসিক যুগের, মানে পাথরের যুগ থেকে আদিম মানুষ যে শিকারী অবস্থায় বনে জঙ্গলে ছিল, সেই সময় থেকে আমাদেরকে ইতিহাসটা পড়তে হবে এবং একেবারে কুষাণ যুগ পর্যন্ত, যীশু খ্রিস্টের জন্মের 100 বছর আগ পর্যন্ত প্রায় 2.5 লক্ষ বছরের ইতিহাস আমাদেরকে পড়তে হবে এই পেপারে। অ্যাকচুয়ালি অনার্সের দুটো পেপার একসাথে নিয়ে তোমাদেরকে কিন্তু এই MN1 পেপারটি করা হয়েছে। এর সিলেবাসটা অনেক বড়, কিন্তু আমি যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি এই সাজেশনটা অনেকটা সংক্ষিপ্ত সাজেশন। মাত্র 10টি প্রশ্ন রয়েছে এখানে, 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দুটো লিখতে হয়। তার জন্য তোমরা সর্বোচ্চ 10টা প্রশ্ন দেখে যাবে, আর টিকা প্রশ্ন পরীক্ষায় 4টি লিখতে হয়, তার জন্য তোমরা 10টি প্রশ্ন দেখে যাবে। এই সাজেশন আমি অন স্ক্রিনে তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। এবং এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে একটি একটি করে প্রশ্নের উত্তর আমার দেওয়া আছে। প্রথমে বিস্তারিত আলোচনা এবং তারপরে তার হ্যান্ডরাইটিং যে নোটস, সেই কোয়ালিটি নোটও কিন্তু সেখানে দেওয়া আছে। তোমরা একা করে সেগুলো সংগ্রহ করে নেবে। তোমাদের পরবর্তী যে সেমিস্টারগুলো আসছে, প্রতিটা সেমিস্টারে ইতিহাসের উপরে যত পেপার আছে তার সিলেবাস, সাজেশন, অ্যান্সার সব কিছু পেয়ে যাবে একমাত্র এই চ্যানেলে। তা আমরা প্রথমে একটু সিলেবাসটা দেখে নিই। দেখো, আমাদের প্রথমে শুরু হচ্ছে পাথরের যুগ। কারণ আদিম মানুষ এককোষী অ্যামিবা থেকে আবির্ভূত হয়ে এব বা বানরের মাধ্যমে মানুষের রূপ ধারণ করেছে, এবং মানুষের এই দীর্ঘদিনের যাত্রা পথের অনেকগুলো যুগ বা পার্ট রয়েছে, যেমন আমরা জানি অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, অর্থাৎ বর্তমানের আধুনিক মানুষ। মানুষের এই দীর্ঘ বিবর্তনের যাত্রাপথে মানুষ বনে জঙ্গলে থাকতো এবং পশু শিকার করে খেত। সেই পশু শিকার করার জন্য তারা পাথরের হাতিয়ার ব্যবহার করেছিল। তা মানুষ এই 2.5 লক্ষ বছর বনে জঙ্গলে থাকার কারণে তাদের হাতে কিন্তু একমাত্র হাতিয়ার ছিল পাথরের। তাই এই যুগটাকে ঐতিহাসিকরা বলছে পাথরের যুগ। এর 3টি ভাগ রয়েছে, প্রাচীন পাথর, মধ্য পাথর, নব্য পাথর। 3টি যুগের আলাদা আলাদা বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। আবার এই পাথরের যুগে মানুষের যে বিকাশ বিবর্তন হচ্ছে, সেই বিকাশ বিবর্তনের ইতিহাস জানতে হবে। এই পাথরের যুগে শেষ যে ভাগ, নব্যপ্রস্তর যুগ, সেই যুগে এসে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে, অর্থাৎ কৃষিকাজ করতে শেখে, ঘর বাড়ি বানাতে শেখে, আগুনের ব্যবহার, কুমোরের চাকার ব্যবহার, এগুলো শেখে। এই যুগটা অনেকটা বিপ্লবের সাথে তুলনা করেছেন গর্ডন চাইল্ড, এটা আমাদেরকে জানতে হয়। এবং এই যুগের মানুষ প্রথম ঘরবাড়ি তৈরি করছেন। ভারতবর্ষের বুকে মেহেরগড় বলে একটি জায়গা রয়েছে, যখন বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে। এই মেহেরগড়ে তারা সভ্যতা গড়ে তোলে যীশু খ্রিস্টের জন্মের 7000 বছর আগে, এবং এটা শেষ হয় যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগ পর্যন্ত। প্রায় 4000 বছর টিকে ছিল এই মেহেরগড় সভ্যতা। তাই এই সব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হবে পাথরের যুগ। এছাড়া ইতিহাস জানতে গেলে যে উপাদান রয়েছে, সাহিত্যিক উপাদান আর প্রত্নতাত্ত্বিক উপাদান, যার আবার অনেকগুলো করে ভাগ রয়েছে। তো এই ইতিহাসের উপাদান 2 ধরনের, এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে ইউনিট 1-এ আমাদের অনেক কিছু পড়তে হচ্ছে। ইতিহাসের যে সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রাচীন পাথরের যুগের বৈশিষ্ট্য, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, আবার মানুষের বিকাশ বিবর্তনের ইতিহাস, আবার মানুষ কিভাবে শিকারী মানুষ ছিল, সেখান থেকে কিভাবে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হলো আদিম শিকারী মানুষ, সেটাও একটা বড় প্রশ্ন। তো এগুলো সব নিয়ে রয়েছে ইউনিট 1-এ। এরপর দেখো হরপ্পা সভ্যতা। তা এই পাথরের যুগের মানুষেরা নব্যপ্রস্তর যুগে এসে তারা মেহেরগড়ের সভ্যতা বানায়। তারপর 3000 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা ধ্বংস হয়। তখন তারা সিন্ধু নদীর উপত্যকায় চলে আসে, আরো পূর্ব দিকে সিন্ধু নদী। সেই সিন্ধু নদীর পাড়ে এসে তারা বিভিন্ন নগর গড়ে তুলে, এই জায়গায় সভ্যতা গড়ে তোলে। এই হরপ্পাবাসীদের সমাজ, অর্থনীতি, ধর্ম, রাজনীতি সবই আমাদের পড়তে হয়। এবং হরপ্পার প্রধান বৈশিষ্ট্য কি, সেটা আমাদের একটা বড় প্রশ্ন। হরপ্পাবাসীরা একাধিক নগর গড়ে তোলে, শহর, সেই নগরগুলো পরিকল্পনা করে গড়ে তুলেছিলেন। সেই নগর পরিকল্পনাটা কি? হরপ্পা সভ্যতার পতন হয় যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে। এই পতনের কারণগুলো কি, এটা একটা বড় প্রশ্ন। পতনে আমরা দেখব যে আর্য জাতি আক্রমণ করছে হরপ্পাবাসীদের উপরে, এবং এই হরপ্পা সভ্যতা ধ্বংস করে দিয়ে এখানে আর্যরা দখল করে নিয়ে এখানে আর্য সভ্যতা গড়ে তুলছে। পরের যে মডিউলটা রয়েছে আর্য সভ্যতা। এখন এই আর্যদের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম সব আমাদেরকে কিন্তু এখানে পড়তে হবে। এখন এই আর্য সভ্যতার শেষ যে দিকটা, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে, তখন এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষে উত্তর ভারতে গঙ্গা তীরবর্তী অঞ্চলে কিছু জনপদ গড়ে ওঠে। এই আর্যরা যখন
হরপ্পা অঞ্চল বা সিন্ধু অঞ্চল থেকে আরো পূর্ব দিকে গঙ্গা যমুনার দিকে তারা অগ্রসর হয়, তখন এই সমস্ত অঞ্চলের সভ্যতার বিস্তার ঘটে, কৃষিকাজের সূচনা হয় গঙ্গা তীরবর্তী অঞ্চলে, এবং এখানে বিভিন্ন জনপদ গড়ে ওঠে, বাজার। এইভাবে প্রায় 16টা বড় বড় জনপদ গড়ে ওঠে, যাকে আমরা বলি মহাজনপদ, ষোড়শ মহাজনপদ। এই 16টা ছিল কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মৎস্য, মল্ল, গান্ধার, কম্বোজ, সুরসেন, অসমক। এর মধ্যে মগধ শক্তিশালী হয়ে ওঠে। বিভিন্ন কারণ রয়েছে, ভৌগোলিক কারণ, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে মগধ শক্তিশালী হয়ে ওঠে। মগধ বাকিদের দখল করে নিয়ে, বাকি জনপদগুলোকে দখল করে নিয়ে সে সাম্রাজ্য গড়ে তোলে, মগধ সাম্রাজ্য, যেখানে 4টি রাজবংশ রাজত্ব করে, হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ এবং মৌর্য বংশ। তা দেখো এখানে আমরা মৌর্য যুগ পড়ছি, এই খ্রিস্টপূর্ব 6শ শতকের পরের ইউনিট মৌর্য যুগ। মৌর্য যুগের এই 4টি রাজবংশ আমাদেরকে ভালো করে পড়তে হবে। বিশেষ করে মৌর্য যুগে মগধের যে 4টি রাজবংশের শেষ বংশ মৌর্য যুগ, সেই চন্দ্রগুপ্ত মৌর্য এটা কৌটিল্যের সহায়তায় এই বংশ প্রতিষ্ঠা করেন। এরপরে বিন্দুসার রাজত্ব করেন, এরপরে অশোক সিংহাসনে আসেন। অশোক একটা ধর্ম নীতি চালু করেন, এই অশোকের ধর্ম পড়তে হবে, তার কলিঙ্গ যুদ্ধ পড়তে হবে, মৌর্যদের প্রশাসনিক ব্যবস্থা পড়তে হবে, মৌর্যদের অর্থনীতির বৈশিষ্ট্য পড়তে হবে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ পড়তে হবে। আবার পাশাপাশি মৌর্য বংশ যখন শেষ হচ্ছে, তখন ভারতবর্ষে বিভিন্ন বিদেশি জাতি, শক, কুষাণ, পল্লব এরা আক্রমণ করছে। এর মধ্যে কুষাণরা উত্তর পশ্চিম ভারতের অনেকটা অংশ দখল করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন, ভীম কথফিসেস, কুজুল কথফিসেস, এবং তাদের পুত্র কনিষ্ক, তিনি শক্তিশালী সম্রাটে পরিণত হচ্ছেন এবং তিনি প্রতিষ্ঠা করছেন কুষাণ সাম্রাজ্য। কুষাণ যুগে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে। এই কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব পড়তে হবে এবং তার সময় যে শিল্প সংস্কৃতির বিকাশ হয়েছিল সেটা জানতে হবে। একই সময়ে অর্থাৎ উত্তর ভারতে যখন কুষাণরা রাজত্ব করছে, তখন দক্ষিণ ভারতে সাতবাহনরা রাজত্ব করছে। সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী, তার কৃতিত্ব পড়তে হবে। সাতবাহনদের সাথে পার্শ্ববর্তী যে উপজাতি, তাদের যে বিদ্রোহ হয়, তাদের মধ্যে যে লড়াই চলে, পল্লবদের সাথে সাতবাহন পল্লবদের সংঘর্ষ, এগুলো আমাদেরকে জানতে হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, যেখানে পাথরের যুগ শুরু হচ্ছে, তারপরে পাথরের যুগের সূত্র ধরে হরপ্পা সভ্যতার সূচনা, হরপ্পা সভ্যতাকে ধ্বংস করে দিয়ে আর্যরা আসছে, আর্য সভ্যতা। এই আর্য সভ্যতার শেষ দিক খ্রিস্টপূর্ব 6শ শতক, যেখানে বৌদ্ধ জৈন ধর্মের উত্থান হচ্ছে, তাই সেই ধর্মের বৈশিষ্ট্য পড়তে হচ্ছে। আবার এই সময় মহাজনপদ গড়ে উঠছে, ষোড়শ মহাজনপদ, তাদের বর্ণনা, এবং মগধের উত্থান হচ্ছে কিভাবে সেটাও আমাদেরকে এই খ্রিস্টপূর্ব 6শ শতকে পড়তে হবে। এরপর মগধের 4টি রাজবংশের মধ্যে একটি হচ্ছে মৌর্য বংশ। মৌর্যদের কার্যকলাপ, তাদের অর্থনীতির বৈশিষ্ট্য, তাদের প্রশাসনিক বৈশিষ্ট্য, তাদের পতনের কারণ সবই জানতে হবে। পাশাপাশি কুষাণ যুগের কনিষ্কের কৃতিত্ব, কুষাণদের সমাজ সংস্কৃতি, অর্থনীতি, এবং দক্ষিণ ভারতের সাতবাহন যুগের গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব। এই হচ্ছে আমাদের বড় বড় প্রশ্ন এবং এইগুলোই আমাদেরকে পড়তে হবে। সিলেবাসে এই অংশগুলোই রয়েছে। এখন এর যে 10 নম্বরের জন্য যে 10টি প্রশ্ন আমি তোমাদের জন্য দিচ্ছি এবং 5 নম্বরের জন্য তোমাদের 10টি প্রশ্ন দিচ্ছি, এই 10-10 করে 20টা প্রশ্ন তোমরা পড়বে এবং এখানে সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিংক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমাদের সাজেশনের এই 20টা প্রশ্ন বাদেও সিলেবাস কেন্দ্রিক আরো একাধিক প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে। তোমাদের যে প্রশ্নের উত্তর দরকার তা যদি তোমরা ইউটিউবে বাংলা লিখে সার্চ করো, তাহলেই আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তোমাদের বাদ বাকি সেমিস্টার যেগুলো সামনে আসছে, প্রতিটা সেমিস্টারের এরকম ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন সাবজেক্টের ফুল গাইডলাইন, নোটস, সাজেশন সবকিছু পাবে এই একমাত্র অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে। এবার আমি অন স্ক্রিনে তুলে ধরছি MN1 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার অনার্স মাইনর, যারা তোমরা পড়াশোনা করছো, ইতিহাস সাবজেক্ট মাইনর হিসাবে পড়তে হচ্ছে MN1। এই পেপারটি 2026-এর ফাইনাল সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মাইনর 1 বাই MN1 সাজেশন 2026 গ্রুপ এ 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এই প্রশ্নটাই পরীক্ষায় আসতে পারে 100%। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য, বিশেষ করে নগর পরিকল্পনা উল্লেখ করে বৈশিষ্ট্য লিখতে হবে। হরপ্পা সভ্যতার অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য লেখো। আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। পরটি রয়েছে, দেখো, প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। পরটি রয়েছে কুষাণদের সমাজ সংস্কৃতি, শিল্প স্থাপত্যের বর্ণনা দাও। পরটি রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। 9 দাগের প্রশ্ন, সঙ্গম সাহিত্য, সঙ্গম যুগের সমাজ সংস্কৃতি। অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো।
প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো এবং শেষ প্রশ্ন নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটা ব্যাখ্যা করো। এখানে 12টা প্রশ্ন রয়েছে, টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 12টার মধ্যেই তোমরা আশা করি কমন পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। যে কোনো প্রশ্ন, যেমন অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্য, এই কথাটা তোমরা ইউটিউবে লিখলেই আমার তো অ্যান্সার পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, তার জন্য তোমরা পড়বে হরপ্পার উৎস বা স্রষ্টা কারা, হরপ্পার শিলমোহর। আলাদা আলাদা প্রশ্ন যে কোনো একটা আসতে পারে। হরপ্পার ধর্ম, হরপ্পার প্রাচীনত্ব নিরূপণ করো, হরপ্পা সভ্যতার স্নানাগার শস্যাগার, হরপ্পার প্রাচীনত্ব, এটা রিপিট হয়েছে একই প্রশ্ন। কৌটিল্যের অর্থশাস্ত্র, দেশীয় সাহিত্যিক উপাদান, বৈদেশিক সাহিত্যিক উপাদান, লোথাল বন্দর, ক্ষুদ্রাস্যু আয়ুধ, মেগালিথ, আজীবিক ধর্ম, জৈন ধর্মের মূলনীতি, বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য, মথুরা শিল্পের বৈশিষ্ট্য, কার্বন ডেটিং পদ্ধতি, কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য, মৌর্য যুগের গুপ্তচর ব্যবস্থা, মৌর্য শিল্পকলা, ষোড়শ মহাজনপদ, বৈদিক সাহিত্য, বৈদিক যুগে বর্ণপ্রথা, বৈদিক যুগে নারীদের অবস্থা, সভা সমিতি, কৃষ্ণ মসৃণ মৃৎপাত্র, চিত্রিত ধূসর মৃৎপাত্র। এই শেষ দুটির মধ্যে একটি আসতে পারে পরীক্ষায়। তো এখানে 17টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।